আজকে আমরা ডিসকাস করব অ্যাপ্রোচ টু এ পেশেন্ট উইথ জন্ডিস। জন্ডিস একটি খুবই কমন ডিজিজ। মেডিকেল প্র্যাকটিস বা সার্জিক্যাল প্র্যাকটিসে বেশ কমনলি পেশেন্ট উইথ জন্ডিস পাওয়া যায়। তাহলে একটা পেশেন্ট জন্ডিস নিয়ে আসলে আমরা কীভাবে অ্যাপ্রোচ করব সেটা আমাদের আজকের ডিসকাশনের বিষয়। প্রথমে আমরা যদি জন্ডিসকে ডিফাইন করার চেষ্টা করি তাহলে দেখো আমরা বলতে পারি ইট ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই ইয়েলো ডিসকালারেশন অফ ডিফারেন্ট বডি পার্টস লাইক স্কিন, স্ক্লেরা, কনজাংটিভা অ্যান্ড আদার মিউকাস মেমব্রেন ডিউ টু টিস্যু ডিপোজিশন অফ বিলিরুবিন। জন্ডিসটাকে ইকটেরাস নামেও বলা হয়ে থাকে। তাহলে টিস্যুতে এক্সেস বিলিরুবিন জমা হওয়ার কারণে বিভিন্ন জায়গায় ইয়েলো ডিসকালারেশন হয়ে যাচ্ছে, এটা হলো জন্ডিস। নর্মালি সিরাম বিলিরুবিন আমাদের সিরামে থাকে হচ্ছে 1 মিলিগ্রাম পার ডেসিলিটারের কম, বা কখনো কখনো 1.5 পর্যন্ত হতে পারে। কিন্তু ক্লিনিক্যালি আমরা যে ইয়েলো ডিসকালারেশন দেখলাম, এটা দেখতে গেলে বিলিরুবিন কমপক্ষে 2.5 বা 3 মিলিগ্রাম পার ডেসিলিটারের উপরে হতে হবে। কাজেই এর চেয়ে কম, যেটা ধরো 1 থেকে 2.5 বা 1.5 থেকে 2.5, এই মাঝখানের যে বিলিরুবিন অংশটা, সেটা ক্লিনিক্যালি ইয়েলো কালার দেখা যায় না, কিন্তু জন্ডিস। তাহলে ওটাকে আমরা সাব ক্লিনিক্যাল জন্ডিস বলতে পারি বা প্রি ক্লিনিক্যাল জন্ডিস বলতে পারি। তুমি যদি ওটাকে বায়োকেমিক্যাল পরীক্ষা করতে পাঠাও ল্যাবে, তাহলে তখন দেখা যাবে যে হ্যাঁ, তার বিলিরুবিন বেশি। কিন্তু ক্লিনিক্যালি ইয়েলো কালারেশন বুঝতে গেলে অবশ্যই বিলিরুবিন 2.5 বা 3-এর উপরে হতে হবে। তো জন্ডিস বুঝতে গেলে আমাদের বিলিরুবিন মেটাবলিজমটা সম্বন্ধে একটু ধারণা নিতে হবে। আমরা একটু রিভিউ করার চেষ্টা করি, কারণ এটা আসলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়া। আমাদের বডিতে একজন হেলদি মানুষের প্রতিদিন প্রতি কেজি বডি ওয়েটের জন্য 4 মিলিগ্রাম করে, অ্যাপ্রক্সিমেটলি 4 মিলিগ্রাম করে বিলিরুবিন তৈরি হয়। এগুলো অবশ্যই আনকনজুগেটেড বিলিরুবিন। তাহলে অ্যাজ এ হোল দেখা যাচ্ছে 200 বা 250 থেকে 300 মিলিগ্রাম বিলিরুবিন প্রতিদিন আমাদের বডিতে তৈরি হচ্ছে। এই বিলিরুবিন কোত্থেকে আসে? এর মেইন অংশটা আসলে প্রায় 70 থেকে 80% অংশটা আসে হিমোগ্লোবিন থেকে। আরবিসি ব্রেকডাউন হয়ে যাচ্ছে, সে আরবিসি ব্রেকডাউন হলে হিমোগ্লোবিনটা বের হয়ে যাচ্ছে। হিমোগ্লোবিনের যে হিম রিং, সেটা থেকে আসলে 70 থেকে 80% বিলিরুবিন আসে। আর বাকি 20 থেকে 30% বিলিরুবিন আসে আদার হিম কন্টেনিং প্রোটিন, সেখানেও হিম, কিন্তু হিমোগ্লোবিন না। যেমন ধরো ক্যাটালেজ বা সাইটোক্রোম অক্সিডেজ, এই এনজাইমগুলোর মধ্যেও হিম থাকে। তো সেখান থেকে ভেঙে বাকি 20 থেকে 30% বিলিরুবিন তৈরি হচ্ছে। মায়োগ্লোবিন থেকেও বিলিরুবিন আসতে পারে, কিন্তু মায়োগ্লোবিনের টার্নওভার খুব কম। কাজেই আমাদের যে বডিতে টোটাল বিলিরুবিন পুল, এখানে মায়োগ্লোবিন থেকে আসা বিলিরুবিন পরিমাণ খুবই নেগলিজেবল। তো হিম থেকে দেখো, সবই হিম থেকে আসছে। তাহলে তার মানে হিমোগ্লোবিনের হিম থেকে অথবা নন হিমোগ্লোবিনের হিম থেকে আসছে। তো হিম থেকে বিলিরুবিন যে তৈরি হচ্ছে, দুইটা এনজাইম খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো হিম অক্সিজিনেস। এটা হিম রিংটাকে ভেঙে প্রথমে বিলিভার্ডিনে পরিণত করে। পরবর্তী এনজাইমটা হচ্ছে বিলিভার্ডিন রিডাক্টেস। এরা বিলিভার্ডিনটাকে কনভার্ট করে বিলিরুবিনে। এই যে আনকনজুগেটেড বিলিরুবিন তৈরি হলো, আনকনজুগেটেড বলো বা কনজুগেটেড বলো, এই বিলিরুবিনগুলো আসলে মেইনলি বাউন্ড অবস্থায় থাকে, ফ্রি থাকা এদের জন্য ডিফিকাল্ট। তো প্লাজমাতে আনকনজুগেটেড বিলিরুবিনগুলো অ্যালবুমিনের সঙ্গে বাউন্ড অবস্থায় থাকে। এই আনকনজুগেটেড বিলিরুবিনগুলো ওয়াটার ইনসলেবল। তো যেহেতু তারা অ্যালবুমিনের সঙ্গে বাউন্ড অবস্থায় থাকে এবং এরা ওয়াটার ইনসলেবল, কাজেই আনকনজুগেটেড বিলিরুবিন ইউরিনে পাস করে না। তাহলে ইউরিনে পাস করতে গেলে এদেরকে সলিবল, ওয়াটার সলিবল হতে হয়। কাজে এরা যখন কনভার্ট হয়ে কনজুগেটেড বিলিরুবিন হচ্ছে, দ্যাট কনজুগেটেড বিলিরুবিন ইজ ওয়াটার সলিবল, তখন তারা ইউরিনের মাধ্যমে এক্সক্রিট করতে পারে। তো বিলিরুবিন কনজুগেশন আমরা জানি যে বিলিরুবিন কনজুগেশনটা লিভারে হয়, লিভার সেলে হয়। তাহলে লিভার সেলে বিলিরুবিন কনজুগেট হইতে গেলে কতগুলো স্টেপ দরকার। একটা হচ্ছে প্লাজমা থেকে বিলিরুবিনটা লিভার সেলে ঢুকতে হবে, এটাকে আমরা বলি আপটেক। আর একটা হচ্ছে সেলের মধ্যে এই বিলিরুবিনটা ট্রান্সফার হবে, ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট। আর একটা হচ্ছে সেলের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে বিলিরুবিনটা কনজুগেশন হয়, এটাকে আমরা বলি কনজুগেশন। এরপরে কনজুগেশন হওয়ার পরে এই কনজুগেটেড বিলিরুবিনটা হেপাটোসাইটের এপিক্যাল মেমব্রেন দিয়ে বাইল ক্যানালিকুলাইতে এক্সক্রিট করে, তারপরে বাইল দিয়ে এটা বের হয়ে চলে আসে। আমরা যদি একটু অ্যানাটমি দেখার চেষ্টা করি, এটা দেখো লিভার। তো লিভারের মধ্যে এগুলো ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি ট্রি, এটা লেফট হেপাটিক ডাক্ট, এটা রাইট হেপাটিক, এরা মিলে কমন হেপাটিক তৈরি হলো। এটা তো সিস্টিক ডাক্ট, গল ব্লাডার, কমন বাইল ডাক্ট দিয়ে আলটিমেটলি বিলিরুবিনটা আমাদের ইন্টেস্টাইনে ডিউডেনামের সেকেন্ড পার্টে চলে আসে। তো আমরা লিভারের যদি একটা ইউনিট চিন্তা করি, হেপাটিক লোবিউল, একটা হেক্সাগোনাল স্ট্রাকচার। তো এটার মাঝখানে থাকে সেন্ট্রাল ভেইন, আর পেরিফেরাল যে তোমার কোনাগুলো, এখানে পোর্টাল ট্রায়াড, পোর্টাল ভেইন থাকে, হেপাটিক আর্টারি থাকে, বাইল ডাক্ট থাকে। তা আমরা যদি এই আয়তকার অংশটাকে একটু ম্যাগনিফাই করে দেখার চেষ্টা করি, তাহলে দেখো এমন যে এখানে পোর্টাল ট্রায়াডের মধ্যে তোমার পোর্টাল ভেইন আছে, হেপাটিক আর্টারি। তার মানে এরা হচ্ছে তোমার ব্লাড দিবে, গ্লুকোজ কন্টেইনিং, অক্সিজেন কন্টেইনিং ব্লাডগুলো স্টেপ বাই স্টেপ লিভার সেলগুলোকে দিবে। লিভার সেলগুলো থেকে মেটাবলাইটগুলো নিয়ে
তোমার আলটিমেটলি ভেইনের মাধ্যমে, সেন্ট্রাল ভেইনের মাধ্যমে এটা হেপাটিক ভেইন দিয়ে আর ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে হার্টে চলে যাবে। কিন্তু উল্টা দিকে চিন্তা করো যে এটা এক লেয়ার থিকনেস হেপাটোসাইটগুলো দেখানো হয়েছে। এটার এক সাইডে হচ্ছে তোমার ভেনাস অংশ, সাইনোসয়েড, অন্য সাইডে দেখো প্রতিটা হেপাটোসাইটের মাঝখান দিয়ে একটা গ্রিনিশ দেখা যাচ্ছে, এগুলো আসলে বাইল ক্যানালিকুলাই। তার মানে এই হেপাটোসাইটের মধ্যে বাইলটা, বিলিরুবিনটা ঢুকে কনজুগেটেড বিলিরুবিন হবে, সেই কনজুগেটেড বিলিরুবিনগুলো এই ক্যানালিকুলাইতে এক্সক্রিট করে, তারপরে ক্যানালিকুলার মাধ্যমে এটা আলটিমেটলি তোমার বাইল ডাক্টে চলে আসে, এরপরে এখান দিয়ে ডিউরেনামে চলে যায়। এই প্রতিটা হেপাটোসাইটকে আমরা যদি একটু বড় করে দেখি যে কিভাবে লিভার সেলের মধ্যে বিলিরুবিন কনজুগেশন হয়, তাহলে দেখো এটা পুরো কোয়াড্রিঙ্গুলার স্ট্রাকচারটা একটা হেপাটোসাইট। তো হেপাটোসাইটের এটা প্লাজমা মেমব্রেনটাকে একটু বড় করে দেখানো হয়েছে, এটা থিকনেসটা প্লাজমা মেমব্রেন, মাঝখানের এই ভিতরে আরেকটা কোয়াড্রিঙ্গুলার স্ট্রাকচার, এটা আসলে সাইটোপ্লাজম বা বাইরেরটা প্লাজমা মেমব্রেন। এই দিকে হচ্ছে সাইনোসয়েড, তার মানে এই দিকটা হচ্ছে হেপাটোসাইটের বেজাল মেমব্রেন, আর এই দিকটা হচ্ছে বাইল ক্যানালিকুলাই, তার মানে এই দিকটা হচ্ছে হেপাটোসাইটের এপিক্যাল মেমব্রেন। তাহলে এই প্লাজমা থেকে, সাইনোসয়েড থেকে, যেটা অ্যালবুমিনের সঙ্গে বিলিরুবিন বাউন্ড অবস্থা ছিল, এইখানে মেমব্রেন ট্রান্সপোর্ট প্রোটিন আছে, আর প্রোটিন। এই আর প্রোটিনের এখানে বিলিরুবিনটাকে অ্যালবুমিন নিয়ে এসে ছেড়ে দেয়, অ্যালবুমিন ফ্রি হয়ে প্লাজমাতে থেকে যায়। তখন এই মেমব্রেন ট্রান্সপোর্ট প্রোটিন আর প্রোটিনের সঙ্গে বিলিরুবিনটা বাইন্ড করে এরা মেমব্রেনটাকে পার করে সাইটোপ্লাজমে এসে এই আর প্রোটিনটা বিলিরুবিনকে ছেড়ে দেয়, আর প্রোটিন ফিরে যায়। যখন সাইটোপ্লাজমে চলে আসলো, এখানে জিএসটি একটা এনজাইম আছে, গ্লুটাথিয়ন এস ট্রান্সফারেজ, এরা বিলিরুবিনটাকে বাইন্ড করে ট্রান্সফার করে এদেরকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে নিয়ে এসে বিলিরুবিনকে ছেড়ে দেয় ও ওর জায়গায় ফিরে যায়। এর মধ্যে এই বিলিরুবিনটা ইউরিডিন ডাইফসফেট গ্লুকোনোনিক অ্যাসিড এর সঙ্গে কম্বাইন করার জন্য আমাদের এনজাইম দরকার, সেটা হচ্ছে ইউরিডিন ডাইফসফেট গ্লুকোনোনাইল ট্রান্সফারেজ। তাই এই এনজাইমটার মাধ্যমে বিলিরুবিনটা এর সঙ্গে কনজুগেশন হয়ে বিলিরুবিন গ্লুকোনোনাইড কমপ্লেক্স তৈরি করে। প্রথমে একটা গ্লুকোনোনিক অ্যাসিড কম্বাইন্ড হয়, পরে দুইটা হয়। কাজে প্রথম যখন একটা হয় তখন সেটাকে বলা হয় বিলিরুবিন মোনোগ্লুকোনোনাইড কমপ্লেক্স, আর যখন দুইটা গ্লুকোনোনাইড আসবে তখন সেটাকে আমরা বলি বিলিরুবিন ডাইগ্লুকোনোনাইড কমপ্লেক্স। এই কমপ্লেক্সটা তৈরি হওয়ার পরে এরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বের হয়ে আবার সাইটোপ্লাজমে চলে আসে। তো সাইটোপ্লাজমে আসলে আগের মতোই এখানে জিএসটি আছে, গ্লুটাথিয়ন এস ট্রান্সফারেজ, এরা এই কনজুগেটেড বিলিরুবিনটাকে বাইন্ড করে ট্রান্সফার করে নিয়ে এপিক্যাল মেমব্রেনে দিয়ে আসে। তো এপিক্যাল মেমব্রেনে আরেকটা প্রোটিন আছে, এটা এক্সক্রেট করার জন্য, এখানে যেমন আপটেক করার জন্য আর প্রোটিন ছিল, এখানেও এরকম এক্সক্রেট করার জন্য MRP2, এটা হচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স রিলেটেড প্রোটিন। এরা তখন এই কনজুগেটেড বিলিরুবিনের সঙ্গে বাইন্ড করে এপিক্যাল মেমব্রেন দিয়ে বিলিরুবিনটাকে বাইল ক্যানালিকুলাইতে এক্সক্রেট করে দেয়। তাহলে এই হলো দেখো বিলিরুবিন ইন্ট্রাসেলুলার কনজুগেশন, তার মানে এখানে একটা আপটেক হচ্ছে, আবার জিএসটির মাধ্যমে এইখানে অথবা জিএসটির মাধ্যমে এখানে বিলিরুবিনটা ট্রান্সফার হচ্ছে, ইন্ট্রাসেলুলার ট্রান্সফার। আর এই যে বড় একটা অংশ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই বর্ডারটা আর এই বর্ডারটা এর মাঝখানের অংশ, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে বিলিরুবিনের গ্লুকোনোনাইডেশন হচ্ছে বা কনজুগেশন হচ্ছে, আর ফাইনালি হচ্ছে এপিক্যাল মেমব্রেন দিয়ে এই কনজুগেটেড বিলিরুবিনটা এক্সক্রিট হয়ে বাইল ক্যানালিকুলাইতে যাচ্ছে। যখন বাইল ক্যানালিকুলাইতে চলে গেল, তাহলে বাইল ক্যানালিকুলাইতে আমরা যে বিলিরুবিনটা পাচ্ছি বা বাইল ডাক্টে যে বিলিরুবিনগুলো পাচ্ছি, এদের বেশিরভাগ কিন্তু কনজুগেটেড বিলিরুবিন, খুবই কম আনকনজুগেটেড বিলিরুবিন। এবং এই কনজুগেটেড বিলিরুবিনের 80% কিন্তু ডাইগ্লুকোনোনাইড ফর্মে আছে, শুধু অনলি 20% হচ্ছে মোনোগ্লুকোনাইড ফর্মে। এই বিলিয়ারি ট্রিতে বা গল ব্লাডারে এই কনজুগেটেড বিলিরুবিনের রিজর্পশন খুবই নেগলিজেবল, তার মানে মোটামুটি যেভাবে তৈরি হচ্ছে রিজর্পশন না হয়ে এটা আলটিমেটলি ইন্টেস্টাইনে চলে যাচ্ছে। ইন্টেস্টাইনেও রিজর্পশন খুব বেশি হয় না। এই মেজরিটি কনজুগেটেড বিলিরুবিনটা আলটিমেটলি কনভার্ট হয় স্টার্কোবিলিনোজেনে এবং আরও একটু অক্সিডাইজড হয়ে স্টার্কোবিলিন হিসেবে স্টুলের সঙ্গে বের হয়ে যায়। তবে কিছু এই কনজুগেটেড বিলিরুবিন এরা ব্যাকটেরিয়ার মাধ্যমে টার্মিনাল আইলিয়াম অথবা কোলনে গিয়ে ডিকনজুগেটেড হয়ে ইউরোবিলিনোজেন তৈরি করে। এই ইউরোবিলিনোজেনটা আসলে কালারলেস, কিন্তু এই স্টার্কোবিলিনোজেনটা ইয়েলো কালার, এটার জন্য কিন্তু স্টুলের কালারটি ইয়েলো হয়। এই যে ইউরোবিলিনোজেন ব্যাকটেরিয়ার মাধ্যমে ডিকনজুগেশন হয়ে তৈরি হলো, এখান থেকে প্রায় 20% ইউরোবিলিনোজেন কিন্তু রিঅ্যাবজর্পশন হয়ে এটা কিছুটা বাইল দিয়ে আবার এক্সক্রিট হয় ইন্টারহেপাটিক সার্কুলেশনের মাধ্যমে এবং কিছুটা সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়। তো যেগুলো সিস্টেমিক সার্কুলেশনে চলে যায় সেগুলো আসলে কিডনি দিয়ে ইউরোবিলিনোজেন হিসেবেই অথবা অক্সিডাইজড হয় ইউরোবিলিন হিসেবে
আমাদের বডির বাইরে চলে আসে। তাহলে লিভার থেকে কনজুগেটেড বিলিরুবিনটা ইন্টেস্টাইনে আসলো, স্টার্কোবিলিন হিসেবে স্টুলের সঙ্গে বের হয়ে গেল, স্টুল কালারটা ইয়েলো হচ্ছে। এর মধ্যে কিছু অংশ কনভার্টেড হয়ে ডিকনজুগেটেড হয়ে ইউরোবিলিনোজেন হচ্ছে, এরা আবার অ্যাবজর্পশন হচ্ছে, অ্যাবজর্পশন হয়ে এন্টারোহেপাটিক সার্কুলেশনের মাধ্যমে আসে, অথবা তার কিছু একটা অংশ সিস্টেমিক সার্কুলেশন দিয়ে কিডনি দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে এই হলো আমাদের মোটামুটি বিলিরুবিন মেটাবলিজম। এখন জন্ডিস তাহলে কেন হয়? জন্ডিস হইতে গেলে তোমার দুইটা ব্যাপার হইতে হবে। হয়তো বা বিলিরুবিন প্রোডাকশন অনেক বেশি হচ্ছে, যে লিভার যতটুকু বিলিরুবিনকে মেটাবলিজম করার ক্ষমতা রাখে তার চেয়ে বেশি বিলিরুবিন তৈরি হচ্ছে। আসলে লিভার আমাদের বডিতে ফিজিওলজিক্যালি যতটুকু বিলিরুবিন তৈরি হয় তার চেয়ে যদি 6 to 8 টাইমসও বিলিরুবিন তৈরি হয়, সেটাকেও কিন্তু লিভার মেটাবলিজম করে ফেলতে পারে, কারণ লিভারের অতটা রিজার্ভ ক্যাপাসিটি আছে। যদি তার চেয়েও বেশি তৈরি হয় তখন লিভার আসলে এটা মেটাবলিজম করতে পারবে না, তখন জন্ডিস হবে। কাজেই যদি বিলিরুবিন খুব বেশি তৈরি হয়, অথবা বিলিরুবিন ঠিকমতো এক্সক্রেট হচ্ছে না, তৈরি ঠিকই হচ্ছে, এক্সক্রেট হচ্ছে না, এক্সক্রেট হতে গেলে প্রথমে কনজুগেশন হতে হবে, তাহলে কনজুগেশন যদি ঠিকমতো না হয় তাহলেও জন্ডিস হতে পারে, অথবা কনজুগেশন হয়ে যাওয়ার পরে যদি বিলিয়ারি ট্রি দিয়ে বের হতে না পারে তাহলেও কিন্তু পেশেন্টের জন্ডিস হতে পারে। তা আমরা এরকম করে জন্ডিসটাকে 3 ভাগে আসলে ভাগ করতে পারি প্যাথোলজিক্যালি। একটাকে আমরা বলতে পারি যে ডিসঅর্ডার অফ বিলিরুবিন মেটাবলিজম, তার মানে বিলিরুবিন হয়তো বেশি তৈরি হচ্ছে কোনো কারণে, অথবা বিলিরুবিন ভালো মতো কনজুগেশন হতে পারছে না ডিউ টু ডেফিসিয়েন্সি অফ এনজাইম, যেগুলো আমরা একটু আলোচনা করে ফেলছি, এনজাইম বা ইন্টারসেলুলার ট্রান্সপোর্ট প্রোটিন অথবা সেল মেমব্রেন প্রোটিন। তো এই গ্রুপটাকে একত্রে অনেক সময় প্রি হেপাটিক জন্ডিস বলা হয়, প্রি হেপাটিক। আর আরেকটা প্রবলেম হচ্ছে যে লিভার সেলটা ড্যামেজ, লিভার সেলটাতে ডিজিজ হয়ে আছে, লিভার সেল হেপাটোসাইটগুলো ড্যামেজ হয়ে আছে, তো সেটাকে আমরা লিভার ডিজিজ বলি, অথবা সেটাকে আমরা বলতে পারি হেপাটিক জন্ডিস। আরেকটা হচ্ছে লিভারের পরে কনজুগেটেড বিলিরুবিনটা বের হয়ে বিলিয়ারি ট্রিতে চলে আসলো, এখন বিলিয়ারি ট্রিতে কোথাও অবস্ট্রাকশন আছে, এটাকে আমরা বলতে পারি পোস্ট হেপাটিক। তাহলে জন্ডিস হতে পারে কেন? ডিসঅর্ডার অফ বিলিরুবিন মেটাবলিজম অথবা প্রি হেপাটিক কারণে, ডিজিজ অফ লিভার হেপাটিক কারণে, অথবা অবস্ট্রাকশন অফ বাইল ডাক্ট পোস্ট হেপাটিক কারণে। তার মানে আমরা যদি দেখি এই লিভারের আগের একটা অংশ, লিভার নিজে একটা অংশ, আর লিভারের পরের বিলিয়ারি ট্রি একটা অংশ, তাহলে প্রি হেপাটিক, হেপাটিক, পোস্ট হেপাটিক। তো প্রথমটা আমরা যদি একটু ডিসকাস করি যে ডিসঅর্ডার অফ বিলিরুবিন মেটাবলিজম। তো এই বিলিরুবিন মেটাবলিজমে যদি প্রবলেম হয় তাহলে আমাদের আনকনজুগেটেড বিলিরুবিনও তৈরি হতে পারে, কনজুগেটেড বা মিক্সড বিলিরুবিনও তৈরি হতে পারে। যেমন ধরো মেইন কারণটা হচ্ছে ইনক্রিজড বিলিরুবিন প্রোডাকশন, তার মানে হিমোলাইসিস। যদি কোনো কারণে বেশি বেশি আরবিসি ভেঙে যায়, যখন তোমরা হিমোলাইটিক এনিমিয়া পড়বা দেখবে অনেক কারণ, অ্যাকোয়ার্ড কজ, কনজেনিটাল কজ, ইন্ট্রা কর্পাসকুলার কজ, এক্সট্রা কর্পাসকুলার কজ, আবার দেখবা যে ইন্ট্রা কর্পাসকুলার মধ্যে মেমব্রেন ডিফেক্ট, এনজাইম ডিফেক্ট, হিমোগ্লোবিন ডিফেক্ট, এই ধরনের অনেক কারণ আছে হিমোলাইসিসের। কাজেই কোনো কনজেনিটাল কারণে বা অ্যাকোয়ার্ড কারণ সেটা ড্রাগ দিয়ে হতে পারে, হিমোলাইসিস দিয়ে হতে পারে, মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন, ইনফেকশন, যে কোনো কারণে যদি কোনো কারণে তার বেশি বেশি হিমোলাইসিস হয় কোনো পেশেন্টের, তাহলে বেশি বেশি বিলিরুবিন প্রোডাকশন হবে, এবং সেই বিলিরুবিনগুলো যদি তার লিভারের এনজাইমগুলো ভালো থাকে, লিভার সেলগুলো ভালো থাকে, তাহলে সব বিলিরুবিনই কিন্তু আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া আমরা যেটা প্লাজমাতে পাবো। আর এরপরে হচ্ছে আনকনজুগেটেড আর কখন হতে পারে? আমরা যে আগের ছবিটা দেখেছিলাম সেই ছবিটা যদি একটু দেখি, যে এখানে আপটেকটা ঠিকমতো হচ্ছে না, মানে আপটেকের যে আর প্রোটিন দরকার, এই আর প্রোটিন দিয়ে এই প্লাজমাতে বিলিরুবিন আছে কিন্তু আপটেক ঠিকমতো হচ্ছে না। তাহলে আপটেকেও যদি প্রবলেম হয় তাহলে আমরা প্লাজমাতে যে বিলিরুবিন পাচ্ছি সেটা কি বিলিরুবিন? সেটা ডেফিনেটলি আনকনজুগেটেড বিলিরুবিন। আবার দেখো ডিক্রিজড বিলিরুবিন কনজুগেশন, যেমন ধরো এইখানে যে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে বিলিরুবিনটা কনজুগেশন হচ্ছে ইউরোডিন ডাইফসফেট গ্লুকোনোনাইল ট্রান্সফারেজ এই এনজাইমের মাধ্যমে। কারো যদি এই এনজাইমটা কম থাকে, এনজাইমটা একেবারে অ্যাবসেন্ট থাকতে পারে, আবার এর অ্যাক্টিভিটি কিছুটা থাকতে পারে, আবার আরেকটু বেশি অ্যাক্টিভিটি থাকতে পারে। এইভাবে যদি থাকে, এদের এনজাইমের অ্যাক্টিভিটি কম বা অ্যাবসেন্ট থাকে, তাহলেও কিন্তু পেশেন্টের আনকনজুগেটেড বিলিরুবিন বাড়বে। তো এটার দুইটা ডিজিজ এখানে বলা হচ্ছে, একটা হলো গিলবার্ট সিনড্রোম আর একটা হচ্ছে ক্রিগলার নাজার সিনড্রোম। এটা তোমরা যখন কনজেনিটাল হাইপার বিলিরুবিনিমিয়া পড়বা তখন আরও ডিটেল পড়তে পারবা। এখানে যেটা ক্রিগলার নাজার সিনড্রোম, এই কন্ডিশনের দুইটা টাইপ আছে, টাইপ 1, টাইপ 2। টাইপ 1-এ হচ্ছে এই এনজাইমটা একেবারেই থাকে না, অ্যাবসেন্ট, তার মানে এই পেশেন্টের অনেক বেশি বিলিরুবিন তৈরি আনকনজুগেটেড। এরা আসলে এরা সার্ভাইভ করে না, এরা নিউনাটাল জন্ডিস হয় এবং আসলে কার্নিক টেরাস হয়ে এই রোগীগুলো মারা যায়। কিন্তু ক্রিগলার নাজার সিনড্রোম টাইপ 2 যেটা, এদের দেখা যায় এনজাইমেটিক অ্যাক্টিভিটি থাকে 20% বা 23%-এর মতো, মানে 25%-এর কম। এরা বেঁচে থাকে কিন্তু এদের জন্ডিস থাকে।
এই জন্ডিস থাকে, এদের দেখা যায় বিলিরুবিন 5 থেকে 20 পর্যন্ত বিলিরুবিন হতে পারে। আর আরেকটা টাইপ হচ্ছে গিলবার্টে হচ্ছে এই এনজাইমের অ্যাক্টিভিটি থাকে 50% 55%-এর মতো। তার মানে এনজাইম অ্যাক্টিভিটি একেবারেই অ্যাবসেন্ট থাকলে হচ্ছে ক্রিগলার-নাজার টাইপ 1, যদি এনজাইম অ্যাক্টিভিটি মোটামুটি 20-25% থাকে তাহলে আমরা ক্রিগলার-নাজার টাইপ 2, আর যদি এনজাইম অ্যাক্টিভিটি 50%-এর মতো থাকে তাহলে আমরা গিলবার্ট সিনড্রোম চিন্তা করতে পারি। তাহলে এগুলোতেও কিন্তু পেশেন্টের বিলিরুবিন কনজুগেশন ঠিকমতো হচ্ছে না, তাহলে আমরা প্লাজমাতে যেটা পাবো তার আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া পাবো। আরেকটা গ্রুপ হচ্ছে কনজুগেটেড অথবা মিক্সড। যেমন ধরো এইখানটা দেখো, এখানটা হচ্ছে এই যে জিএসটি যদি কারো কম থাকে, তো জিএসটি যদি কম থাকে তাহলে আনকনজুগেটেড বিলিরুবিনটাকে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে নিতে পারবে না, এখানে একটা প্রবলেম হতে পারে। অথবা কনজুগেশন হওয়ার পরেও এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এপিক্যাল মেমব্রেন নিতে পারবে না, জিএসটি দুইটা জায়গায় কাজ করে। কাজে কারো যদি জিএসটি কম থাকে তাহলে তার আনকনজুগেটেড বিলিরুবিনও বাড়বে, কনজুগেটেড বিলিরুবিনও বাড়বে। তো যদি কারো জিএসটি কম থাকে ওই কন্ডিশনকে আমরা বলি রোটর সিনড্রোম। তার মানে রোটর সিনড্রোম একটা ডিজিজ যেখানে আনকনজুগেটেড এবং কনজুগেটেড দুই ধরনের বিলিরুবিনই বাড়তে পারে, মিক্সড, তবে বেশিরভাগ ক্ষেত্রে কনজুগেটেড বাড়ে। আর একটা হচ্ছে এই যে এপিক্যাল মেমব্রেনে MRP2 একটা প্রোটিন, এই প্রোটিনটা যদি কারো ডেফিসিয়েন্সি থাকে তাহলে সে কিন্তু কনজুগেটেড বিলিরুবিন সব স্টেপ পার হয়ে চলে আসছে কিন্তু এপিক্যাল মেমব্রেন রিলিজ করতে পারছে না, তাহলে এই পেশেন্টের শুধুমাত্র কনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া হবে। তাহলে এই কন্ডিশনটাকে বলা হয় ডুবিন জনসন সিনড্রোম। তাহলে কনজুগেটেড বা মিক্সড বিলিরুবিন হচ্ছে রোটর সিনড্রোম, ডুবিন জনসন সিনড্রোম। এরপরে হচ্ছে হেপাটিক কজ। হেপাটিক কজ মানে হচ্ছে লিভার ডিজিজ, লিভারটা ড্যামেজ। এবং হেপাটিক কজটা দুই ধরনের হতে পারে। একটা হতে পারে যে হেপাটোসাইটগুলো ডিসফাংশন হয়ে গেছে, যেমন ধরো অ্যাকিউট হেপাটাইটিস বা সাব অ্যাকিউট হেপাটাইটিস, মানে হেপাটোসেলুলার ইনজুরি হয়ে গেছে, অ্যাকিউট বা সাব অ্যাকিউট। অথবা ক্রনিক হেপাটোসেলুলার ডিজিজ। অ্যাকিউট আমরা সাধারণত বলি হচ্ছে 1 মাসের মধ্যে যদি হয় সেটাকে আমরা সাধারণত অ্যাকিউট বলি, আর 6 মাসের উপরে গেলে ক্রনিক বলি। কাজেই মাঝামাঝি 1 মাস থেকে 6 মাসের অংশটাকে আমরা সাব অ্যাকিউট হিসেবে বলতে পারি। তাহলে হেপাটোসেলুলার যেগুলো ইনজুরি, হেপাটোসেলুলার ড্যামেজ, তার মাধ্যমে যেটা হচ্ছে সেটাকে আমরা বলতে পারি হেপাটোসেলুলার ডিসফাংশন, কারণ তার মাধ্যমে হেপাটোসেলুলার জন্ডিস। আরেকটা হতে পারে লিভারে ঠিক লিভার সেল ওইভাবে ডিস্ট্রয় হয়নি কিন্তু লিভারে অন্য কোনো ডিজিজ ইনফিলট্রেট করেছে, যেমন ধরো টিউবারকুলোসিস, তারপরে ধরো সার্কোইডোসিস, লিমফোমা, বা ধরো লিউকেমিয়া, বা কোনো ম্যালিগনেন্সি, অন্য জায়গার ম্যালিগনেন্সি লিভারে সেকেন্ডারি ইনফিলট্রেট করেছে। এই ধরনের লিভারে ইনফিলট্রেট করলে যেটা হয় ওখানে লিভার সেলও কিছুটা ড্যামেজ হয়, তবে ওখানে দেখা যায় ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি ট্রিগুলো একটু ডিস্ট্রয়েড থাকে, ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি অবস্ট্রাকশন হয়, কোলেস্টেসিস হয়। তো এখানে মানে হেপাটাইটিস টাইপের ফিচার না হয়, মেইনলি কোলেস্টেটিক টাইপ, ইন্ট্রাহেপাটিক কোলেস্টেটিক টাইপের ফিচার ডেভেলপ করে এই পেশেন্টগুলোর। এছাড়াও ধরো আরও কিছু ডিজিজ আছে, যেমন ধরো প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, এখানেও দেখা যায় ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি ট্রিগুলোতে প্রবলেম হয়। গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ, কারো যদি ট্রান্সপ্লান্ট করা হয়, অথবা একটা কন্ডিশন আছে বিনাইন রিকারেন্ট ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস, যেটা তেমন কোনো খারাপ ডিজিজ না কিন্তু মাঝে মাঝেই তাদের ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি ট্রিগুলো ব্লক হয় ইডেমার কারণে বা ইনফ্লামেশনের কারণে, তখন পেশেন্টের কোলেস্টেসিস এপিসোড ডেভেলপ করে। প্রেগনেন্সিতে অথবা ইস্ট্রোজেন থেরাপি দিলে অনেক সময় এরকম ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস হয়। কাজে লিভার ডিজিজ বা হেপাটিক জন্ডিস যেগুলো বা হেপাটোসেলুলার জন্ডিস যেগুলো, সেগুলো দুইটাভাবে হতে পারে। একটা হতে পারে হেপাটোসেলুলার ডিসফাংশন, আর একটা হতে পারে সেলুলার ঠিক ডিসফাংশন অতটা না কিন্তু ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিসের কারণে, ইন্ট্রাহেপাটিক ইডেমা বা ইনফ্লামেশন বা অন্য কোনো কারণে ইন্ট্রাহেপাটিক বাইল ক্যানাল এগুলোয় যদি ব্লক হয় তাহলে কোলেস্টেসিস ফিচার নিয়েও কিন্তু হেপাটোসেলুলার জন্ডিস হতে পারে। কাজেই হেপাটোসেলুলার জন্ডিস যখন হয় যদি তখন কিন্তু মানে হেপাটিক জন্ডিস যেগুলো হয় সেগুলোতে কিন্তু পেশেন্টের কনজুগেটেড এবং আনকনজুগেটেড দুই ধরনের বিলিরুবিনই বাড়তে পারে, কারণ যখন হেপাটোসাইট ড্যামেজ হবে তখন তার মেইনলি হয় আনকনজুগেটেড হাইপার বিলিরুবিন হয়, কিন্তু যখন ইন্টারহেপাটিক কোলেস্টেসিস হয় তখন কিন্তু তার মেইনলি কনজুগেটেড হাইপার বিলিরুবিনিয়া হয় ডিউ টু ফেইলিউর অফ এক্সক্রেশন। পরবর্তী অংশ হচ্ছে পোস্ট হেপাটিক জন্ডিস। পোস্ট হেপাটিক মানে হচ্ছে বাইল ডাক্ট অবস্ট্রাকশন। বাইল ডাক্ট অবস্ট্রাকশন হচ্ছে, তোমরা দেখো এটা হলো এই হচ্ছে বাইল ডাক্ট। তো এই বাইল ডাক্টটা অবস্ট্রাকশন হতে পারে, আমরা গ্রস চিন্তা করলে 3টা কারণ বলতে পারি। একটা হচ্ছে যে কিছু কারণ হচ্ছে লুমেনের ভিতরে কী হতে পারে, লুমেনের ভিতরে একটা স্টোন হতে পারে, কোলোডোকোলিথিয়াসিস, অথবা এখানে ইন্টেস্টাইনে ওয়ার্ম থাকে, অ্যাসকারিস, কোনো কারণে অ্যাসকারিস এখান দিয়ে ঢুকে গেছে লুমেনে, তাহলে আটকায় দিতে পারে, তাহলে বিলিয়ারি অ্যাসকারিয়াসিস। এরকম লুমেনের মধ্যে কোনো স্টোন বা অ্যাসকারিসিস হলে এটা লুমেন বন্ধ হতে পারে, বিলিরুবিন আসবে না। অথবা লুমেন প্যাটেন্ট আছে কিন্তু এই ইন্ট্রিনসিক মানে বাইল ডাক্টের ডিজিজ মানে ধরো এখানে বাইল ডাক্টে কোনো অ্যাডেনোমা হয়েছে, বা ধরো কোলানজিও কার্সিনোমা হয়েছে, বা ধরো এটাকে বলে স্ক্লেরোজিং কোলানজাইটিস, এই বিলিয়ারি ট্রিগুলো স্ক্লেরোসিস ইনফ্লামেশনের কারণে শক্ত হয়ে বন্ধ হয়ে গেছে, মানে এটা স্ক্লেরোজিং কোলানজাইটিস বলে।
তো এই ধরনের ডিজিজ, অথবা ধরো বিলিয়ারি ট্রিতে কোনো সার্জারি করা হয়েছে, সার্জারির পরে পোস্ট ইনফ্লামেটরি স্ট্রাকচার ডেভেলপ করে গেছে, এই ধরনের ইন্ট্রিনসিক কোনো কারণেও কিন্তু বাইল ডাক্ট বন্ধ হয়ে যেতে পারে। আরেকটা হতে পারে এক্সট্রিনসিক, যে বাইল ডাক্টের প্রবলেম না, বাইরের কজ হচ্ছে মনে করো এখানে প্যানক্রিয়াস আছে, তাহলে প্যানক্রিয়াসে কোনো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস বা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস বা প্যানক্রিয়াটিক কার্সিনোমা, এগুলো বাইরে থেকে চাপ দিয়ে কিন্তু বাইল ডাক্টে বন্ধ করে দিতে পারে। ডিউডেনামে যেখানে বাইল ডাক্টটা ওপেন করলো সেখানেও তোমার ধরো একটা ক্যান্সার তৈরি হলো, পেরিএম্পোলারি কার্সিনোমা, এগুলোর কারণে কিন্তু বাইল ডাক্ট বন্ধ হয়ে যেতে পারে। এছাড়াও বাইরে থেকে লিম্ফ নোড, মনে করো লিম্ফোমা বা টিউবারকুলোসিস বা মেটাস্টেটিক লিম্ফ নোড, এটা এই যে পোর্টা হেপাটাইটিস, যেখান থেকে পোর্টা হেপাটাইটিসে কোনো লিম্ফ নোড গিয়ে এখানে আটকায় দিতে পারে, অথবা কখনো কখনো গলব্লাডার ম্যালিগনেন্সি, অনেক বড় হয়ে গলব্লাডার এটাকে কম্প্রেস করে বন্ধ করে দিতে পারে, বা হেপাটোসেলুলার ম্যালিগনেন্সি, এইখানে মনে করো লিভারে একটা ম্যালিগনেন্সি হলো, সেটা বন্ধ করে দিতে পারে। আশেপাশে স্টমাক থাকে, কার্সিনোমা স্টমাক, পাইলোরাস থাকে এখানে, তো পাইলোরাসের মাধ্যমে বন্ধ হয়ে যেতে পারে। বাইরে থেকে কোনো একটা গ্রোথ বা ইনফ্লামেটরি ফাইব্রোসিস বা কোনো কারণে, বা এখানে ধরো আর্টেরিওভেনাস ম্যালফরমেশন, ভাস্কুলার কারণেও কখনো কখনো বাইরে থেকে বন্ধ হতে পারে। কাজেই লুমেনের মধ্যে কোনো কারণ, অথবা বিলিয়ারি ট্রির কোনো ডিজিজ, অথবা বাইরে থেকে কোনো কারণে যদি বিলিয়ারি ট্রি বন্ধ হয়ে যায় তাহলে পেশেন্টের অবস্ট্রাকটিভ জন্ডিস ডেভেলপ করতে পারে। তো এই পেশেন্টগুলো যখন আমাদের কাছে জন্ডিস নিয়ে আসে তখন আমরা অ্যাপ্রোচ করি, আমরা অন্যান্য অ্যাপ্রোচের মতোই, যে জন্ডিসের অ্যাপ্রোচ করতে গেলে আমাদের হিস্ট্রি নিতে হবে, এক্সামিনেশন করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে। তা আমাদের জন্ডিসের অ্যাপ্রোচে দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটা হলো যে যেহেতু ভাইরাল হেপাটাইটিস একটা কমন ব্যাপার, এই জন্য ভাইরাল হেপাটাইটিসের কিছু সিমটম আমাদের অবশ্যই জিজ্ঞাসা করতে হয় রোগীদের। সেটা হলো আমরা প্রোড্রম বলি। প্রোড্রম মানে হচ্ছে ডিজিজ শুরু হওয়ার আগে, যে রোগীটার জন্ডিস হওয়ার আগেই কিছু কিছু ফিচার ভাইরাল হেপাটাইটিসে থাকে। যেমন ধরো পেশেন্টের ফিভার থাকে, ম্যালেজ, বডি এক, হেডেক, অ্যানোরেক্সিয়া, নশিয়া, এটা ধরো প্রায় 3 দিন, 4 দিন, 5 দিন বা 1 সপ্তাহের মতো থাকতে পারে। তারপরে জন্ডিস, তাহলে আমরা যদি শুনি যে পেশেন্টের এরকম একটা প্রোড্রম ছিল তারপরে জন্ডিস হয়েছে, তাহলে আমরা চিন্তা করতে পারি যে এটা ভাইরাল হেপাটাইটিস হতে পারে। আরেকটা বড় ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে বিলিয়ারি অবস্ট্রাকশন। যদি কারো বিলিয়ারি অবস্ট্রাকশন হয় তাহলে দেখো এই বাইলগুলো স্টুলে যেতে পারে না, স্টার্কোবিলিনোজেন যাইতে পারছে না, তাহলে স্টুলে যে ইয়েলো কালারেশন হওয়ার কথা এটা কিন্তু হবে না। তাহলে ওই পেশেন্টের কী হবে? পেল স্টুল হবে। আচ্ছা, না যেতে পারলে এই কনজুগেটেড বিলিরুবিনগুলো আমরা জানি যে ওয়াটার সলিবল, এরা তাহলে ইউরিন দিয়ে বের হবে, তাহলে ইউরিনটা খুবই হাই কালার, ডার্ক ইউরিন হবে। আর এই বিলিরুবিনগুলো, বাইল সল্টগুলো, বাইল পিগমেন্টগুলো যখন বডিতে জমা হয় ওই পেশেন্টের খুব ইচিং হয়, ইন্টেন্স প্লুরাইটাস হয়। কাজে যদি কোনো পেশেন্টের এই 3টা জিনিস আমরা ট্রায়াড বলি, যে পেশেন্টের পেল স্টুল, ডার্ক ইউরিন, প্লুরাইটাস, এটা যদি কারো থাকে তাহলে আমরা চিন্তা করে নিতে পারি যে পেশেন্টের বিলিয়ারি ট্রিতে অবস্ট্রাকশন আছে। এছাড়াও ধরো জন্ডিসের পেশেন্ট ডিউরেশন জিজ্ঞেস করতে পারে। যেমন ধরো একটা পেশেন্ট বললো যে তার, বা পেশেন্টের আম্মা বললো বা আব্বা বললো যে তার ওর ছোটোবেলা থেকেই জন্ডিস, তাহলে যদি কারো ছোটোবেলা থেকেই থাকে তাহলে আমরা কনজেনিটাল কারণ চিন্তা করতে পারি, যে তার থ্যালাসেমিয়া কিনা, এটা চিন্তা করতে পারি। ফ্যামিলি হিস্ট্রি নিতে পারি। ফ্যামিলি হিস্ট্রি হচ্ছে যদি মনে করো কনজেনিটাল হিমোলাইটিক অ্যানিমিয়া হয় তাহলে তার ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে, অথবা ক্রনিক লিভার ডিজিজ, ধরো হেপাটাইটিস বি বা সি দিয়ে যে ক্রনিক লিভার ডিজিজ, এগুলো অনেক সময় ফ্যামিলি হিস্ট্রি থাকে, বাবা মায়ের ছিল, তারপরে তার ছেলে মেয়ের হয়েছে বা অন্যান্য ভাই বোনের আছে, এগুলো আমরা হিস্ট্রিতে অবশ্যই জিজ্ঞাসা করব। হিস্ট্রি অফ ব্লাড ট্রান্সফিউশন, এটা হলো যে ব্লাড ট্রান্সফিউশন 3টা ক্ষেত্রে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে যা আমরা শুনতে পারি যে তার কয়দিন পর পরই শরীরে রক্ত কমে যায়, রক্ত দিতে হয়, তার মানে কি তার একটা হিমোলাইটিক অ্যানিমিয়া আছে, কনজেনিটাল হিমোলাইটিক অ্যানিমিয়া, মাঝে মাঝে রক্ত কমে যাচ্ছে, রক্ত দিতে হচ্ছে, এটা একটা ক্লু দিতে পারে তোমাকে। আবার ব্লাড ট্রান্সফিউশন হ্যাজ এ কজ অফ ক্রনিক লিভার ডিজিজ, সেটা চিন্তা করতে পারে যে তার মাঝে মাঝে ব্লাড ট্রান্সফিউশন দেওয়া লাগে বা কোনো কারণে অপারেশনে ব্লাড ট্রান্সফিউশন দেওয়া লাগছিল, পরবর্তীতে সেটার মাধ্যমে তার শরীরে হেপাটাইটিস বি বা সি ঢুকে গিয়ে তার সিএলডি করে ফেলতে পারে, এটা আমাদের একটা ব্যাপার আছে। অথবা হতে পারে যে ইমিডিয়েটলি ব্লাড ট্রান্সফিউশন কোনো কারণে দেওয়া হয়েছে, দেওয়ার পরে 1 দিন 2 দিন পরের থেকে পেশেন্টের জন্ডিস হয়ে গেছে, তখন চিন্তা করতে পারি যে এটা মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন ছিল, হিমোলাইসিস নিয়ে জন্ডিস নিয়ে আমাদের কাছে আসছে, তাহলে এটা আমাদের হিস্ট্রিতে ইম্পর্টেন্ট। হিস্ট্রি অফ সার্জারি ইম্পর্টেন্ট, মেইনলি হেপাটোবিলিয়ারি সার্জারি। কোনো কারণে হেপাটোবিলিয়ারি মনে করো গলস্টোন অপারেশন করা হয়েছে ল্যাপারোস্কোপিক্যালি, অথবা ওপেন করা হয়েছে, প্যানক্রিয়াটিক সার্জারি করা হয়েছে, তো সার্জারি করার সময় বিলিয়ারি ট্রিতে ইনজুরি হতে পারে, বিলিয়ারি ট্রি অ্যাক্সিডেন্টাল লিগেচার হতে পারে, অ্যাক্সিডেন্টাল ক্লিপিং হতে পারে, তাহলে তারপরে একটা সার্জারির পরে যদি জন্ডিস ডেভেলপ করে আমরা ধরে নিতে পারি যে এটা বিলিয়ারি ট্রিতে কোনো ইনজুরির মাধ্যমে অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে। অথবা সার্জারিতে বিভিন্ন ধরনের অ্যানেস্থেটিক ইউজ করা হয়, বিভিন্ন ধরনের ড্রাগ ইউজ করা হয়, এই ড্রাগ ইনডিউসড বা অ্যানেস্থেটিক ইনডিউসডও কিন্তু হেপাটাইটিস হতে পারে। কাজেই সার্জারির পরে হলেই যে এটা অবস্ট্রাকটিভ জন্ডিস এমন না, তখন হেপাটোসেলুলার ড্রাগ ইনডিউসড জন্ডিসও হতে পারে, এটাও আমাদের চিন্তা করতে হবে। ফিভারের হিস্ট্রি খুবই ইম্পর্টেন্ট, মেইনলি হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে, কারণ যখন অবস্ট্রাকশন হয় বিলিয়ারি ট্রিতে তখন সেখানে ইনফেকশন হয়, কোলানজাইটিস। তো কোলানজাইটিস হলে পেশেন্টের হাই গ্রেড ফিভার উইথ রাইগর থাকে,
তাহলে হাই গ্রেড ফিভার রাইগর থাকলে আমরা ধরে নিতে পারি যে তার বিলিয়ারিটিতে অবস্ট্রাকশন আছে, কোলানজাইটিস। তবে ভাইরাল হেপাটাইটিসের পেশেন্টেরও কিন্তু ফিভার নিয়ে আসতে পারে। এরপরে অ্যাবডোমিনাল পেইন। অ্যাবডোমিনাল পেইন উইথ জন্ডিস ইউজুয়ালি ইন্ডিকেট করে হচ্ছে কোলোডোকোলিথিয়াসিস ইউজুয়ালি। তবে এমন না যে অন্য কারণে পেইন হবে না, কারণ হেপাটাইটিসেও পেশেন্টের পেইন হতে পারে। কাজে তারপরেও পেইন থাকলে আমরা জন্ডিসের ক্ষেত্রে গলস্টোন ডিজিজ বা কোলোডোকোলিথিয়াসিসটাকে প্রথমে চিন্তা করব। ডিফারেন্ট টাইপস অফ ড্রাগস, কারণ ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস হয় পেশেন্ট যে ড্রাগ এখন খাচ্ছে অথবা বলা হয় গত 2 মাসের মধ্যে যে ড্রাগগুলো খেয়েছে, সেটা প্রেসক্রাইব ড্রাগ হোক, নন প্রেসক্রাইব ড্রাগ হোক, যে কোনো ড্রাগ দিয়ে কিন্তু পেশেন্টের হেপাটাইটিস হতে পারে। আবার কোনো ড্রাগ দিয়ে কিন্তু আমরা একটু আগে পড়ে আসছি যে যখন আপটেক হয়, হেপাটোসাইটে যখন বিলিরুবিন আপটেক হয়, এই আপটেকের যে প্রোটিন, এখানেও কিন্তু কিছু ড্রাগ স্পেশালি রিফাম্পিসিন কিন্তু আপটেককে ব্লক করতে পারে। কাজেই আপটেক বন্ধ করার মাধ্যমেও কিন্তু ড্রাগ দিয়ে জন্ডিস হতে পারে। এছাড়া আইবিডি যদি থাকে কোনো পেশেন্টের, এটা হিস্ট্রি নিতে হয় যে তার আলসারেটিভ কোলাইটিস বা ক্রনিক ডিজিজ আছে কিনা। থাকলে এই রোগীদের কোলানজাইটিস হয়, স্ক্লেরোজিং কোলানজাইটিস, বিলিয়ারি ট্রি তার শক্ত হয়ে বন্ধ হয়ে যায়। তখন সেই কন্ডিশনেও পেশেন্টের অবস্ট্রাকটিভ জন্ডিস ডেভেলপ করতে পারে। পেশেন্টের অন্য কোনো অটো ইমিউন ডিজিজ, এসএলই বা রিউমাটয়েড আর্থ্রাইটিস এগুলো আছে কিনা, কারণ এই অটো ইমিউন ডিজিজ যে কোনো অর্গানকে ইনভলভ করতে পারে। এই পেশেন্টের অটো ইমিউন হেপাটাইটিস হয়ে জন্ডিস হতে পারে, অটো ইমিউন কোলানজাইটিস হয়ে জন্ডিস হতে পারে। কাজেই আদার অটো ইমিউন ডিজিজের হিস্ট্রি নিতে হয়। কোনো কারণে পেশেন্টের হাইপোভোলেমিয়া হয়ে গেছিলো, কিন্তু এটা শুনতে হয়। হাইপোভোলেমিয়া ডায়রিয়া, ভমিটিং থেকে হতে পারে, ব্লিডিংয়ের কারণে হতে পারে। হাইপোভোলেমিয়া হলে লিভারে ব্লাড সাপ্লাই কমে যায়। তো লিভারে যদি ব্লাড সাপ্লাই সাডেন কমে যায় তাহলে পেশেন্টের ইস্কেমিক হেপাটাইটিস, ইস্কেমিয়া হয়ে লিভার সেল ডিস্ট্রয় হতে পারে, তখন পেশেন্টের ইস্কেমিক হেপাটাইটিস হতে পারে। কাজেই জন্ডিস নিয়ে আসলে আমাদের এই হিস্ট্রিগুলো অবশ্যই নিতে হবে। তবে এই দুটো খুবই ইম্পর্টেন্ট, যেহেতু খুব কমনলি পাওয়া যায়। পেশেন্টের পেল স্টুল, ডার্ক ইউরিন, প্লুরাইটাস থাকলে আমরা অবস্ট্রাকশন চিন্তা করব, ভাইরাল প্রোড্রোম থাকলে ভাইরাল হেপাটাইটিস চিন্তা করব। এছাড়াও এই হিস্ট্রিগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। আর আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, কারণ রোগীরা কারো অ্যানোরেক্সিয়া যদি হয়, যে কোনো কারণে অ্যানোরেক্সিয়া বা নশিয়া যদি হয়, সবাই মনে করে জন্ডিস। সেটা যে কারণেই হোক, রেনাল ফেলিওরের কারণেই হোক, প্রেগনেন্সির কারণেই হোক, গ্যাস্ট্রাইটিসের কারণেই হোক, তো অ্যানোরেক্সিয়া নশিয়া হলেই জন্ডিস মনে করে। তখন ট্র্যাডিশনাল যারা হিলার, কবিরাজ বা এদের কাছে যায়, তারা কিন্তু কিছু হার্বাল মেডিসিন দেয়, বলে যে হ্যাঁ জন্ডিস হয়েছে। এই হার্বাল মেডিসিনের খাওয়ার পরেও কিন্তু পেশেন্টের হেপাটাইটিস হতে পারে। কাজেই এটাও হিস্ট্রিতে নিতে হবে জন্ডিসের রোগীদের। এরপরে আসো পেশেন্টের এক্সামিনেশান। এক্সামিনেশান অন্যান্য জায়গার মতো এখানেও জেনারেল এক্সামিনেশান এবং সিস্টেমিক এক্সামিনেশান। জেনারেল এক্সামিনেশানে আমরা পেশেন্টের অ্যাপিয়ারেন্স দেখতে পারি, চেহারা। অ্যাপিয়ারেন্স দেখে হচ্ছে দুইটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হলো থ্যালাসেমিক ফেস, যে পেশেন্টের যদি একটা মঙ্গলয়েড ফেস থাকে আমরা, তাহলে ফ্রন্টাল বসিং থাকে, তারপরে প্রমিনেন্ট জাইগোমা থাকে, আমরা এরকম যদি পেশেন্টের জন্ডিস থাকে, তার সাথে এনিমিয়া থাকে, তো এই ধরনের অ্যাপিয়ারেন্স থাকলে আমরা চিন্তা করতে পারি যে হ্যাঁ এটা থ্যালাসেমিয়া থাকতে পারে। অথবা আরেকটা হেপাটিক ফেস মানে কমপ্লেক্সানটা একটু ব্ল্যাক হয়ে গেছে, মাডি কমপ্লেক্সান, তার চোখগুলো ঢুকে গেছে ভিতরে, ওয়াস্টিং, তোমার মাসেলগুলো এগুলো ওয়াস্টিং হয়ে গেছে, তাহলে জাইগোমা প্রমিনেন্ট, প্যারানেজাল মাসেলগুলো ওয়াস্টিং, পিন স্টাফ নোজ হয়ে গেছে, পেশেন্টের জন্ডিস আছে, ফিটোর হেপাটিক আছে। এই ধরনের যদি পেশেন্টের একটা হেপাটিক ফেসিস থাকে তাহলে আমরা হেপাটিক ফেসিস দিয়ে চিন্তা করতে পারি যে এটা সিএলডির কারণে জন্ডিস, অথবা থ্যালাসেমিক ফেসিস দিয়ে কনজেনিটাল জন্ডিস চিন্তা করতে পারি। এছাড়া পেশেন্টের বিএমআই দেখতে হয়। বিএমআই মানে পেশেন্টের ওয়াস্টিং। যদি পেশেন্টের ওয়াস্টিং থাকে তাহলে আমরা চিন্তা করতে পারি মেইনলি হচ্ছে বিলিয়ারি অবস্ট্রাকশান। যদি পেশেন্টের গ্রস ওয়াস্টিং থাকে তাহলে কোনো ম্যালিগনেন্ট কারণে যদি বিলিয়ারি অবস্ট্রাকশান হয়, যেমন ধরো কোলানজিও কার্সিনোমা প্যানক্রিয়াস, অথবা ধরো গলব্লাডার কার্সিনোমা স্টমাক, এগুলোর কারণে যদি পেশেন্টের এই ম্যালিগনেন্সি নিজে অথবা লিম্ফ নোডের মাধ্যমে বিলিয়ারি ট্রিকে বন্ধ করে দিয়ে থাকে, তাহলে সেই প্রাইমারি কারণ হিসেবে পেশেন্টের কিন্তু বিএমআই কমে যাবে, তার মানে তার ওয়াস্টিং থাকবে। কোনো পেশেন্টের যদি জন্ডিসের সঙ্গে এনিমিয়া পায় তাহলে কী চিন্তা করবো? জন্ডিসের সঙ্গে এনিমিয়া পেলে প্রথমে আমরা হিমোলাইটিক জন্ডিস চিন্তা করবো। তবে হিমোলাইটিক জন্ডিস ছাড়াও পেশেন্টের এনিমিয়া হতে পারে, যেমন ধরো ম্যালিগনেন্সি যদি কারো হয় তার কিন্তু এনিমিয়া থাকতে পারে। আবার মনে করো কারো ক্রনিক লিভার ডিজিজ আছে, তার ক্রনিক লিভার ডিজিজ থাকলে তার ভ্যারিসেল ব্লিডিং থাকতে পারে, তার কারণেও এনিমিয়া থাকতে পারে। তবে হেলদি পেশেন্ট অন্যান্য ফিচার নাই, জন্ডিসের সঙ্গে এনিমিয়া আছে, থাকলে আমরা অবশ্যই হিমোলাইটিক জন্ডিস বা প্রিহেপাটিক জন্ডিসটা আগে চিন্তা করব। পেশেন্টের টেম্পারেচার দেখব ক্লিনিক্যালি। যদি পেশেন্টের মেইনলি কোলানজাইটিস, তার মানে বিলিয়ারি অবস্ট্রাকশন আছে, কোলানজাইটিস আছে, তো ওই পেশেন্টের হাই ফিভার হবে। তবে হেপাটাইটিস যে পেশেন্টগুলো তাদেরও কিন্তু টেম্পারেচার বেশি থাকতে পারে। পেশেন্টের স্ক্র্যাচ মার্কস, যদি কারো অবস্ট্রাকটিভ জন্ডিস থাকে, তার প্লুরাইটাস হয়, ইন্টেন্স ইচিং হয়, পেশেন্ট খুব চুলকায়, সারা শরীরেই তার দেখবে স্ক্র্যাচ মার্কস থাকে, সেগুলো ইনফেক্টেড হতে পারে। এবং এমন হয় যে এত বেশি স্ক্র্যাচিং হয়, এভাবে স্ক্র্যাচিং করতে গেলে নেইলগুলো শাইনি হয়ে যায়, নেইল দেখলে দেখবে যে শাইনি নেইল।
আমরা পেশেন্টের লিম্ফ নোড দেখতে পারি যে পেরিফেরাল লিম্ফ নোড বড় কিনা। তো লিম্ফ নোড বড় হলে যেমন ধরো টিউবারকুলোসিস, লিম্ফোমা বা অন্যান্য কার্সিনোমার কারণে এরকম লিম্ফ নোড বড় হতে পারে। তো এই কার্সিনোমা, লিম্ফোমা, টিবি এরা কিন্তু পোর্টা হেপাটাইটিসে গিয়ে লিম্ফ নোড বন্ধ করে জন্ডিস করতে পারে, অথবা এরা লিভারে ইনফিল্ট্রেট করে হেপাটোসেলুলার জন্ডিসও কিন্তু করতে পারে। কাজে লিম্ফ নোড দেখার ব্যাপার আছে। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে স্টিগমাটা, পেরিফেরাল স্টিগমাটা অফ ক্রনিক লিভার ডিজিজ। যদি আমরা কোনো পেশেন্টের পেরিফেরাল স্টিগমাটা অফ ক্রনিক লিভার ডিজিজ পেয়ে যাই তখন আমরা সেটাকে ক্রনিক লিভার ডিজিজ চিন্তা করব। এরপর আসলে অ্যাবডোমিনাল এক্সামিনেশন। অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা দেখব পেশেন্টের কোনো সার্জিক্যাল স্কার আছে কিনা, আপার অ্যাবডোমিনালগুলো সার্জিক্যাল স্কার। যদি রিসেন্ট কোনো স্কার থাকে তাহলে আমরা চিন্তা করতে পারি যে স্কার যেহেতু আছে তার মানে একটা সার্জারি হয়েছে, এর কারণে অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে। আমরা পেশেন্টের স্কিনে ক্যাপিউট মেডুসি, ডাইলেটেড অ্যাবডোমিনাল কিউটিনিয়াস ভেইন যদি আমরা পাই পেরিঅ্যাম্বলিক্যাল রিজনে, তাহলে চিন্তা করতে পারি যে পোর্টাল হাইপারটেনশন আছে। পেশেন্টের মনে করে অ্যাসাইটিস পেলাম, তাহলে জন্ডিসের রোগীর অ্যাসাইটিস পেলে প্রথমে আমরা সিরোসিস অফ লিভার চিন্তা করব। তাছাড়াও সিরোসিস ছাড়াও যদি ম্যালিগনেন্সির কারণেও হলেও কিন্তু অ্যাসাইটিস হতে পারে, টিউবারকুলোসিস থেকেও অ্যাসাইটিস হতে পারে। আমরা হেপাটোমেগালি আছে কিনা দেখব। যদি কোনো পেশেন্টের জন্ডিসের পেশেন্টের হেপাটোমেগালি থাকে তাহলে প্রথমে আমরা চিন্তা করি যে ভাইরাল হেপাটাইটিস কিনা। তবে অবস্ট্রাকটিভ জন্ডিসও লিভার বড় হতে পারে। এছাড়া ম্যালিগনেন্সি যদি লিভারে ডিপোজিট করে সেকেন্ডারি, তার কারণেও লিভার বড় হতে পারে। অনেক সময় লিভারে যদি টিউবারকুলোসিস হয় তার কারণেও বড় হতে পারে। কিন্তু প্রথমেই যদি লিভার বড় পাই প্রথমে আমরা চিন্তা করব হেপাটাইটিস কিনা। অনেক সময় থ্যালাসেমিয়াতেও কিন্তু লিভার বড় হতে পারে, কনজেনিটাল হিমোলাইটিক অ্যানিমিয়া। এরপর হচ্ছে স্প্লিনোমেগালি। একটা জন্ডিসের পেশেন্টের স্প্লিনোমেগালি পেলে এবং সাথে যদি অ্যানিমিয়া পাই, অ্যানিমিয়া, জন্ডিস, স্প্লিনোমেগালি এই তিনটা যদি কারো পাই প্রথমে আমাদের কনজেনিটাল হিমোলাইটিক অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়া চিন্তা করতে হবে। তবে ক্রনিক লিভার ডিজিজেও স্প্লিন বড় হতে পারে, বা ধরো টিউবারকুলোসিস হলেও কিন্তু স্প্লিন বড় হতে পারে। আমরা দেখব যে গল ব্লাডার পালপেবল কিনা। যদি গল ব্লাডার পালপেবল হয়, এটা তোমরা জানো যে কুরভৈসিয়াল ল বলে, যদি কারো গল ব্লাডার পালপেবল তার মানে গল ব্লাডার থেকে বাইল ড্রেইন হয়ে যেতে পারছে না, তার মানে ডিস্টাল অবস্ট্রাকশন আছে। এই অবস্ট্রাকশনটা সাধারণত বলা হয় যে এটা ম্যালিগনেন্সি দিয়ে অবস্ট্রাকশন, সাধারণত প্যানক্রিয়াটিক কার্সিনোমা। কারণ যদি গল স্টোন ডিজিজে কারো অবস্ট্রাকশন হয়, যে কোলেডোকোলিথিয়াসিস, তো কোলেডোকোলিথিয়াসিস এই স্টোনটা কোথা থেকে আসছে? গল ব্লাডার থেকে আসছে। তাহলে অনেক দিন ধরে গল ব্লাডারে স্টোন ছিল। এই রোগীদের গল ব্লাডারে অনেকদিন স্টোন থাকলে গল ব্লাডারে ক্রনিক ইনফ্লামেশন হয়, ফাইব্রোসিস হয়। কাজে এই স্টোনটা যখন বের হয়ে কমন বাইল ডাক্টে আটকাবে, তো ফাইব্রোস গল ব্লাডার বড় হতে পারে না। কাজেই যদি কারো অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্টের গল ব্লাডার বড় থাকে তাহলে ধরে নেওয়া হয় এটা স্টোন দিয়ে হয়নি, রাদার এটা কার্সিনোমা দিয়ে বন্ধ হয়। ইন্ট্রাঅ্যাবডোমিনালগুলো ম্যাস পাচ্ছি কিনা, আমরা এপিগ্যাস্ট্রিকের জন্য কোনো ম্যাস পেলাম, তাহলে এটা প্যানক্রিয়াসের হেড থেকে ম্যাস তৈরি হতে পারে, স্টমাক থেকে ম্যাস তৈরি হতে পারে, তখন আমরা কার্সিনোমা চিন্তা করব। তো এই হিস্ট্রি এক্সামিনেশনগুলো দিয়ে কিন্তু আমরা প্রায় দেখা যায় 70% পেশেন্টের ডায়াগনোসিস করে ফেলতে পারি যে এটা আসলে কি প্রি হেপাটিক জন্ডিস নাকি হেপাটিক জন্ডিস নাকি পোস্ট হেপাটিক জন্ডিস। তবে ক্লুগুলো একটু ইন্টারপ্রিটেশন কশাসলি করতে হবে। যেমন ধরো একটা সিএলডির পেশেন্ট ডায়াগনোস, সিএলডির সব স্টিগমাটা আছে, এর যে কমন বাইল একটা স্টোন হবে না এমন তো কোনো কথা নেই। কাজেই সিএলডি ছিল, এখন তার একটা কমন বাইল একটা স্টোন তৈরি হয়ে গেছে, তার কারণেও কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিস হইতে পারে। এরকম জিনিস মাথায় রাখবে। যেমন জ্বর থাকলেই কোলানজাইটিস এমন না। একটা পেশেন্টের মনে করো জ্বর অন্য কারণে, জন্ডিসটা হয়তো তার কার্সিনোমা, কোলানজিও কার্সিনোমা, বা ধরো জন্ডিসটা তার হিমোলাইটিক, কিন্তু ওই পেশেন্টের হয়তো ইউটিআই নিয়ে আসছে, ইউটিআইয়ের জন্য জ্বর। কাজেই ফাইন্ডিংগুলো ইন্টারপ্রিটেশনটা একটু চিন্তা ভাবনা করে করতে হবে। পেলেই আমরা একেবারে কনফার্ম হব না যে ফিভার পেলেই কোলানজাইটিস এমন না। আমাদের অন্য জিনিসগুলো মাথায় রেখে কশাসলি যদি ইন্টারপ্রিট করি তাহলে দেখা যায় যে প্রায় 70% পেশেন্টকে আমরা হিস্ট্রি এক্সামিনেশনের মাধ্যমেই ডায়াগনোসিস করে ফেলতে পারি। এরপরে হচ্ছে ল্যাবরেটরি ইনভেস্টিগেশন। ইনিশিয়ালি আমাদের কয়েকটা পরীক্ষা করতে হয়। প্রথম ধরো আমাদের এই তিনটা পরীক্ষা খুবই ইম্পর্ট্যান্ট। এই তিনটা পরীক্ষা দিয়ে আমরা অনেক কিছু বুঝে ফেলতে পারি। সিরাম বিলিরুবিন, ডাইরেক্ট, ইনডাইরেক্ট, আর হচ্ছে অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ, আর হচ্ছে অ্যালকালাইন ফসফেটেজ। এটা ডাইরেক্ট ইনডাইরেক্ট তোমরা জানো, সাধারণত কনজুগেটেড বিলিরুবিনটাকে ডাইরেক্ট বলা হয়, যদিও এটা সিনোনাইমাস না, তবে মোটামুটি একই রকম। আর আনকনজুগেটেড বিলিরুবিনটাকে ইনডাইরেক্ট বিলিরুবিন বলা হয়। তো যেহেতু জন্ডিস পেশেন্ট নিয়ে আমরা ডিল করছি, বিলিরুবিন তো সবারই বেশি থাকবে। যদি কারো ইনডাইরেক্ট বিলিরুবিন বেশি হয়, আসলে ডাইরেক্ট ইনডাইরেক্ট বেশি মানে আমাদের বডিতে যে আমরা বিলিরুবিন পাই সেই বিলিরুবিনগুলো বলা হয় যে মেজরিটি কিন্তু ইনডাইরেক্ট বিলিরুবিন, সিরামে যেটা পাওয়া যায়। ডাইরেক্ট বিলিরুবিন খুবই কম, মানে কোনো বইতে বলা আছে 5%-এর কম, কোনো বইতে 15%-এর কম। তার মানে যদি কারো বিলিরুবিন ধরো 10 হয় টোটাল, তাহলে 15% মানে কত? 1.5 1.5-এর নিচে হবে ডাইরেক্ট, আর 8.5 হবে হচ্ছে ইনডাইরেক্ট।
তো ডাইরেক্ট বিলিরুবিনিমিয়া কখন আমরা বলি, যখন এটা 15% যদি আমরা আপার লিমিট ধরে ডাইরেক্ট থাকবে, 20-25 বা কোনো কোনো বইতে 30%-এর উপরে বলা আছে। কাজেই কারো যদি টোটাল বিলিরুবিন 10 হয়, তার যদি ডাইরেক্ট বিলিরুবিন 3 বা তার বেশি হয়, অথবা 2.5 বা তার বেশি হয়, তখন আমরা বলতে পারি তার ডাইরেক্ট বিলিরুবিনটা বেশি। যদিও কিন্তু দেখো আসলে ইনডাইরেক্ট বেশি, মানে ধরো বিলিরুবিন টোটাল 10, ইনডাইরেক্ট হচ্ছে 7 আর ডাইরেক্ট হচ্ছে 3। অ্যাপারেন্টলি মনে হচ্ছে ইনডাইরেক্ট বেশি, কিন্তু তার তো ডাইরেক্ট 30% থাকার কথা না, থাকার কথা 15%-এর কম। এই ক্ষেত্রে ডাইরেক্ট বিলিরুবিন বেশি। আচ্ছা, তাহলে যদি আমরা বিলিরুবিন করে কারো কনজুগেটেড বিলিরুবিন বেশি পাই, তাহলে আমরা কী চিন্তা করব? তাহলে কনজুগেটেড বিলিরুবিন যদি বেশি পাই, তাহলে প্রথমেই চিন্তা করবে একটা অবস্ট্রাকটিভ জন্ডিস। তার এক্সট্রা হেপাটিক biliarityতে কোথাও অবস্ট্রাকশন আছে, লিভার পর্যন্ত কোনো সমস্যা নেই, অথবা খুবই রেয়ারলি কনজেনিটাল হাইপার বিলিরুবিনিমিয়া, যেটা খুবই রেয়ার, সেখানে খুবই রেয়ারলি এটা ডুবিন জনসন সিনড্রোম হইতে পারে, খুবই রেয়ারলি। আচ্ছা, আর যদি পেশেন্টের ইনডাইরেক্ট বিলিরুবিন বেশি পাই, শুধুমাত্র ইনডাইরেক্ট, ডাইরেক্ট বিলিরুবিন খুব বেশি নাই, সবই ইনডাইরেক্ট, তাহলে বুঝতে হবে যে এটা প্রি হেপাটিক কজ। তার মানে তার অনেক বেশি হিমোলাইসিস হয়েছে, অনেক বেশি হিমোলাইসিস, এই জন্য আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া। যদি কারো কম্বাইন্ড পাই, যে তার ডাইরেক্টও আছে ইনডাইরেক্টও আছে, দুটাই আছে, তাহলে চিন্তা করতে হবে হেপাটোসেলুলার, কারণ হেপাটোসাইট ডেস্ট্রয়, যার জন্য তোমার আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া হবে। আর যখন হেপাটাইটিস হয়, ইন্টারহেপাটিক কিছু কোলেস্টেসিসও হয়, লিভারের মধ্যে ইডেমা হয় ইনফ্লামেশনের কারণে, এই ইডেমার জন্য পেশেন্টের বিলিরুবিন ক্যানালিকুলাই দিয়ে এক্সক্রিশন ভালো হয় না। কাজেই যাদের এরকম কম্বাইন্ড হাইপার বিলিরুবিনিমিয়া পাও, তখন তাদের হেপাটোসেলুলার অথবা কিছু এনজাইমেটিক ডিসঅর্ডার, রেয়ার, যেগুলো আমরা একটু আগে পড়ে আসছি, যে রোটোর সিনড্রোম, এই রোটোর সিনড্রোমে অনেক সময় খুবই রেয়ার ডিজিজ, এটা না বলাই ভালো, সেখানেও কিন্তু এরকম মিক্সড হাইপার বিলিরুবিনিমিয়া পাওয়া যেতে পারে। এরপরে হচ্ছে অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ। এই অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ এনজাইমটা আসলে এটা হেপাটোসাইটের সাইটোসোলে থাকে। কাজেই যদি কোনো কারণে হেপাটোসাইট ডিস্ট্রয় হয়, সেটা অ্যাকিউট হেপাটাইটিস বা ক্রনিক হেপাটাইটিস বা সাবএকিউট হেপাটাইটিস, তখন পেশেন্টের এএলটি বাড়ে। আর অ্যালকালাইন ফসফেটেজ হচ্ছে এটাও থাকে, এটা তোমার মেইনলি থাকে কোলাঞ্জিওসাইট, মানে বিলিয়ারি এপিথেলিয়াম, অথবা হেপাটোসাইটের এপিক্যাল মেমব্রেনেও থাকে। তো যদি কোনো কারণে কোলাঞ্জিওসাইট ইনজুরি হয়, অথবা হেপাটোসাইট মানে কোলাঞ্জিওসাইট ইনজুরি, অথবা ইন্টারহেপাটিক কোলেস্টেসিস হয়, অথবা এক্সট্রা হেপাটিক অবস্ট্রাকশন হয়, তাহলে পেশেন্টের অ্যালকালাইন ফসফেটেজ বাড়ে। কিন্তু এটা শুধুমাত্র বাড়লেই হবে না, আমরা মোটামুটি ধরে নিই এমন যে যার এএলটি বাড়লে আসলে এএলপিও বাড়ে, আবার এএলপি বাড়লে এএলটিও বাড়ে, দুইটাই বাড়ে। কিন্তু যদি এমন হয় যে কারো এএলটি নর্মাল লিমিটের চেয়ে, নর্মাল আপার লিমিটের 5 গুণের উপরে বেশি এএলটি, কিন্তু এএলপি 5 গুণের উপরে বাড়েনি, 5 গুণের কম বেশি, মানে 2 গুণ বেশি, 3 গুণ বেশি, তাহলে আমরা চিন্তা করবো যে প্রিডোমিনেন্টলি এএলটি বেড়েছে। তো যেই পেশেন্টের প্রিডোমিনেন্টলি এএলটি বাড়বে, সেটা আসলে হেপাটোসেলুলার জন্ডিস। আর এটার উল্টা যদি হয়, এএলপি 5 গুণের উপরে বেড়ে গেছে, অ্যালকালাইন ফসফেটেজ, কিন্তু অ্যামিনো ট্রান্সফারেজটা বেড়েছে কিন্তু এত বাড়েনি, 2 গুণ বেড়েছে বা 3 গুণ বেড়েছে, তখন প্রিডোমিনেন্টলি আমরা বলবো যে অ্যালকালাইন ফসফেটেজ বেড়েছে। এটা আমরা যদি হয়, তাহলে ধরে নেব এটা অবস্ট্রাকটিভ জন্ডিস বা কোলেস্টেটিক জন্ডিস। ক্লিয়ার? তাহলে বিলিরুবিন, ডাইরেক্ট ইনডাইরেক্ট, অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ এবং অ্যালকালাইন ফসফেটেজ, এই 3টা পরীক্ষা দিয়ে আমরা কিন্তু মোটামুটি বলে ফেলতে পারি যে জন্ডিসটা কি প্রি হেপাটিক নাকি হেপাটিক নাকি পোস্ট হেপাটিক। যদি প্রি হেপাটিক হয়, তাহলে শুধুমাত্র ইনডাইরেক্ট বিলিরুবিন দেখো বাড়বে, আনকনজুগেটেড, তার এএলটিও বাড়বে না, এএলপিও বাড়বে না। কিন্তু যদি মনে করো কারোর কনজুগেটেড ডাইরেক্টটা বেড়েছে এবং প্রিডোমিনেন্টলি এএলপি বেড়েছে, তার মানে তার অবস্ট্রাকটিভ। আর কারো মনে করো কনজুগেটেডও বেড়েছে, আনকনজুগেটেডও বেড়েছে, কিন্তু আনকনজুগেটেডটাই বেশি, আবার এএলটিও বেড়েছে, এএলপিও বেড়েছে, কিন্তু অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজটা রিলেটিভলি বেশি, তাহলে চিন্তা করবো হেপাটোসেলুলার। আচ্ছা, এছাড়া আমরা প্রথম মিন টাইম করতে পারি। প্রথম মিন টাইম যদি কারো বাড়ে, তাহলে দুইটা জিনিস চিন্তা করতে হবে। একটা হচ্ছে যে তার কোয়াগুলেশন ফ্যাক্টর তৈরি হচ্ছে না, তার মানে লিভার সেল ড্যামেজ। আর একটা হতে পারে কোয়াগুলেশন ফ্যাক্টর তৈরি হওয়ার জন্য ভিটামিন কে দরকার। তা ভিটামিন কে অ্যাবজর্পশন, ফ্যাট সলুবল ভিটামিন, এটা বাইল ডাক্ট অবস্ট্রাকশন থাকলে ভিটামিন কে অ্যাবজর্পশন হবে না। কাজেই যদি অবস্ট্রাকটিভ জন্ডিসও প্রথম মিন টাইম বাড়ে। কাজে প্রথম মিন টাইম বাড়া মানে হলো আইদার অবস্ট্রাকশন অথবা হেপাটোসেলুলার ড্যামেজ। তো এই পেশেন্টকে যদি আমরা ভিটামিন কে সাপ্লিমেন্ট দিই, ইনজেক্টেবল ভিটামিন কে, তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্টের ভিটামিন কে সাপ্লিমেন্ট দিলে প্রথম মিন টাইম নর্মাল হয়ে যাবে। কিন্তু হেপাটোসেলুলার জন্ডিসে আমরা যদি ভিটামিন কে সাপ্লিমেন্ট দিই, তাহলে এটা কিন্তু নর্মাল হবে না। এইভাবে আমরা আলাদা করতে পারি। আরেকটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ পেরিফেরাল ব্লাড ফিল। তা আমরা এনিমিয়া পেতে পারি। তো কোনো পেশেন্টের এনিমিয়া পেলে আমরা প্রথমে কী চিন্তা করবো? জন্ডিসের পেশেন্টের এনিমিয়া থাকলে প্রথমেই চিন্তা করবো হিমোলাইসিস কিনা। এছাড়া ম্যালিগনেন্সি হলেও এনিমিয়া হতে পারে, আমরা বলেছি, বা সিরোটিক পেশেন্টের ভ্যারিসিয়াল ব্লিডিং হলেও পেশেন্টের এনিমিয়া হতে পারে। এরপরে চিন্তা করবো থ্রম্বোসাইটোপেনিয়া,
কারো যদি থ্রম্বোসাইটোপেনিয়া কম থাকে তাহলে থ্রম্বোপয়েটিন দিয়ে আসলে প্লাটলেট তৈরি হয়, থ্রম্বোপয়েটিন তৈরি হয় লিভারে। কাজে কারো যদি লিভার ডিজিজ থাকে, মেইনলি ক্রনিক লিভার ডিজিজ, তাহলে তাদের হচ্ছে থ্রম্বোপয়েটিন কম, কাজে এই রোগীদের প্লাটলেট তৈরি কম হবে, তাহলে এদের থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে। আরেকটা হচ্ছে কারো যদি স্প্লিনোমেগালি থাকে যে কোনো কারণে, মানে সিরোসিসের কারণে হোক, থ্যালাসিমিয়ার কারণে হোক, বা ধরো অন্য কারণে হেপাটোমেগালি, যেমন টিউবারকুলোসিস হেপাটোমেগালি, স্প্লিনোমেগালি হতে পারে, তাহলে স্প্লিন বড় হলে সেখানে স্প্লিনে প্লাটিলেট সিকুয়েস্ট্রেট করতে পারে, তার কারণেও থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে। তারপরেও জন্ডিসের পেশেন্টের প্লাটিলেট কম পেলে প্রথমে আমরা ক্রনিক লিভার ডিজিজ বা সিএলডি বা সিরোসিস অফ লিভার চিন্তা করব। এছাড়া লিউকোসাইটোসিস, ডব্লিউবিসি কাউন্ট অনেক বেশি, তো লিউকোসাইটোসিস পেলে আমরা আসলে মেইনলি চিন্তা করবো যে কোলানজাইটিস, ব্যাকটেরিয়াল কোলানজাইটিস, তার মানে অবস্ট্রাকটিভ জন্ডিস। কারো যদি লিউকোসাইটোসিস পাই তাহলে প্রথমে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস চিন্তা করব। এছাড়া ব্লাড ফিল্ম করলে আমরা হিমোলাইসিসের এভিডেন্স পেরিফেরাল ব্লাড ফিল্মে পেতে পারি, যে ফ্র্যাগমেন্টেড সেল, হেলমেট সেল, টিয়ার ড্রপ সেল এগুলো, বা স্ফেরোসাইট, এগুলো পেলে আমরা তখন চিন্তা করতে পারি যে এটা এই জন্ডিসটা হিমোলাইটিক জন্ডিস হওয়ার সম্ভাবনা আছে। এরপরে আসলে আমরা ইমেজিং করি, তাহলে আমরা ক্লিনিক্যালি এবং এই বায়োকেমিক্যাল কয়েকটা ইনভেস্টিগেশন দিয়ে আমরা কিন্তু মোটামুটি আলাদা করে ফেলতে পারি। এরপরে হচ্ছে ইমেজিং। ইমেজিং হচ্ছে আমরা আলট্রাসোনোগ্রাফি করি, বা আলট্রাসোনোগ্রাফির চেয়ে আরেকটু ভালো বোঝা যায় সিটি স্ক্যান। এটা করে আমরা আসলে মেইনলি কী দেখি, আমরা আলট্রাসোনোগ্রাফি সিটি স্ক্যান করে মেইনলি আসলে বিলিয়ারি, এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অবস্ট্রাকশন আছে কি না এইটা আসলে আলাদা করার চেষ্টা করি, এটা আমাদের প্রাইম কনসার্ন। এছাড়াও আমরা আলট্রাসোনোগ্রাফি বা সিটি স্ক্যান করে আমরা বুঝতে পারি যে পেশেন্টের ক্রনিক লিভার ডিজিজ আছে কি না, অ্যাকিউট হেপাটাইটিস আছে কিনা, কিন্তু বোঝা যায়। আচ্ছা, এখন আমরা এই আলট্রাসোনোগ্রাম বা সিটি স্ক্যান করলাম, করার পরে দেখলাম যে তার পেশেন্টের বিলিয়ারি ট্রি ডাইলেটেড, তার কমন হেপাটিক ডাক্ট, কমন বাইল ডাক্ট ডাইলেটেড। তাহলে যদি কারো ডাইলেটেড থাকে, পরবর্তী পরীক্ষা হচ্ছে আমাদের আমরা আইদার ইআরসিপি করব অথবা পিটিসি। পিটিসি মানে হচ্ছে পারকিউটেনিয়াস ট্রান্স হেপাটিক কোলানজিওগ্রাম, আর ইআরসিপি তোমরা জানো এন্ডোস্কোপিক রেট্রোগেট কোলনজিওপ্যানক্রিয়াটোগ্রাফি। এটার কাজ হলো যে ডায়াগনোসিসের পাশাপাশি একসঙ্গে থেরাপিউটিক কাজও করা সম্ভব। যে আমরা যদি আলট্রাসোনোগ্রাফি বা সিটি স্ক্যান করে দেখি যে বিলিয়ারিটি, এক্সট্রা হেপাটিক বিলিয়ারিটি ডাইলেটেড, এবং সেই ডাইলেটেশনটা কারণটাও তো বোঝা যাবে যে কোথাও অবস্ট্রাকশন আছে, তার প্রক্সিমাল অংশ ডাইলেটেড। তো সেই অবস্ট্রাকশনটা যদি দেখি যে ডিস্টাল বিলিয়ারিটিতে, যে অ্যাম্পুলার কাছে বা কমন বাইল ডাক্টে বা কমন হেপাটিক ডাক্টের শেষের দিকে, এরকম যদি জায়গায় থাকে, তখন আমরা ইআরসিপি করবো, কারণ এন্ডোস্কোপিক মাধ্যমে এই জায়গাগুলোতে রিস্ক করা সহজ। যদি এমন হয় যে না, কমন হেপাটিক ডাক্ট যেখানে জয়েন করলো দুইটা বাইল ডাক্টে সেখানে বা তার উপরে যদি অবস্ট্রাকশন থাকে, তখন আসলে ইআরসিপি করে করা একটু ডিফিকাল্ট। তখন পারকিউটেনিয়াসলি লিভারকে পেনিট্রেট করে বিলিয়ারিটিতে ঢুকে ওই দিক দিয়ে করা হয়, ওই দিক দিয়ে তোমার স্টেন্ট ঢুকায়, ওখানে ড্রেইনও করা যেতে পারে, কোনো অবস্ট্রাকশন থাকলে সেটা রিলিফও করা যেতে পারে, সেটাকে বলা হয় পারকিউটেনিয়াস ট্রান্স হেপাটিক কোলনজিওগ্রাম। কিন্তু তুমি আলট্রাসোনোগ্রাম সিটি করে দেখলা যে না, এরকম ডায়ালেটেড বিলিয়ারিটি নেই, আবার সিএলডিও না, আবার অ্যাকিউট হেপাটাইটিসও না, আবার ক্লিনিক্যাল বায়োকেমিক্যাল ফাইন্ডিংও অবস্ট্রাকশনের পক্ষে, কিন্তু এগুলো দিয়ে ডায়ালেশন দেখা যাচ্ছে না, তখন আমরা কি করব? তখন আমরা এমআরসিপি করব। এমআরসিপি হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স কোলনজিওপ্যানক্রিয়াটোগ্রাফি, এটা ডায়াগনস্টিক পারপাসে। আর যখন আমরা থেরাপিউটিক করব তখন আমরা আসলে ইআরসিপি করবো, এটাতে ডায়াগনোসিসও করা যায়, থেরাপিউটিকও করা যায়। তাহলে এমআরসিপি অথবা এন্ডোস্কোপিক আলট্রাসোনোগ্রাফি। তাহলে কিছু কিছু ফাইন্ডিংস আছে যে ধরো বিলিয়ারিটিটা অত বেশি ডাইলেট না, মাইল্ড ডাইলেটেড, যেটা আলট্রাসোনোগ্রাফ সিটি স্ক্যানে বোঝা যায়নি, সেটা কিন্তু এমআরসিপি করে বোঝা যেতে পারে। অথবা ট্রান্স অ্যাবডোমিনাল আলট্রাসাউন্ড বা সিটি করে যে প্যাথোলজিগুলো, ছোটো স্টোন বা টিউমার যেগুলো বোঝা যায়নি, সেটা কিন্তু এন্ডোস্কোপিক আলট্রাসাউন্ড করে বোঝা সম্ভব। কাজেই ক্লিনিক্যালি হাইলি সাসপেক্টেড পেশেন্ট হ্যাজ গট অবস্ট্রাকশন, কিন্তু আলট্রাসাউন্ড সিটিতে অবস্ট্রাকশন পাওয়া যায়নি, অথবা সিএলডিও পাওয়া যায়নি, হেপাটাইটিসও পাওয়া যায়নি, সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা এমআরসিপি এবং ইউএস করব। এরপরে যদি দেখি যে না, ঠিক আছে, এই পেশেন্টের অবস্ট্রাকটিভ জন্ডিস নাই, এক্সক্লুডেড, সোনোলজিক্যালি সিটি দিয়েও এক্সক্লুডেড, বা এমআরসিপি এবং ইউএস করেও এক্সক্লুডেড, তাহলে আমাদের বাকি থাকলো এটা হেপাটোসেলুলার। তো হেপাটোসেলুলার অথবা হিমোলাইটিক। তো হেপাটোসেলুলার প্রমাণ করতে গেলে আমাদের হেপাটোসেলুলার যে কারণগুলো, অ্যাকিউট বা ক্রনিক হেপাটাইটিসের কারণ, সেগুলো আমরা দেখব। ভাইরাল প্রোফাইল, হেপাটাইটিস এ, বি, সি, ই, এগুলো ভাইরাস আমরা করব। ইমিউনোলজিক্যাল টেস্ট করবো, কারণ অটো ইমিউন হেপাটাইটিসে হয়, আমরা এএনএ, অ্যান্টি স্মুথ মাসেল অ্যান্টিবডি, আবার পিবিসি, প্রাইমারি বিলিয়ারি সিরোসিসের জন্য ধরো অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি, এগুলো করব। অনেক সময় হিমোক্রোমাটোসিস, তোমরা জানো, এটা দিয়ে সিএলডি হয়, তখন আমরা আয়রন প্রোফাইল করব। আবার উইলসন্স ডিজিজ দিয়েও তো হেপাটাইটিস হয়, অ্যাকিউটও হতে পারে, সিএলডি হতে পারে, তাহলে কপার প্রোফাইল মানে সিরাম কপার, সেরুলোপ্লাজমিন, ইউরিনারি কপার, এগুলো করবো। এগুলো তোমরা ডিটেল সব ডিজিজগুলো যখন পড়বো তখন এগুলো ভালো করে পড়বা। আর ক্লিনিক্যালি বা ধরো বায়োকেমিক্যাল পরীক্ষা বা পেরিফেরাল ব্লাড ফিল্ম দেখে যদি মনে হয় যে পেশেন্টের আসলে হিমোলাইসিস, তাহলে হিমোলাইসিসের প্রোফাইল করবো আমরা, এলডিএস করবো,
এলডিএস বা রেটিকুলোসাইট কাউন্ট করে রেটিকুলোসাইট কাউন্ট বাড়বে, অথবা স্পেশাল পরীক্ষা যেমন ধরো কুমস টেস্ট, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, তারপর অসমোটিক ফ্রাজিলিটি টেস্ট, এই টেস্টগুলো তখন আমরা প্রয়োজন মতো করে ফেলব। তো যখন আসলে দেখা গেল যে হিমোলাইটিকও নাই, অবস্ট্রাকটিভও নাই, আমরা এই সেরোলজিক্যাল মার্কার করেও প্রমাণ করতে পারছি না, যেমন হিমোলাইটিকও নাই, অবস্ট্রাকটিভও নাই, কাজেই কারণটা আসলে কোথায়? কারণটা লিভারে, কিন্তু আমরা প্রমাণ করতে পারছি না, তখন আসলে লিভার বায়োপসি অনেক সময় করতে হয়। লিভার বায়োপসি করে এগুলো বোঝা যায় যে তার ভাইরাল কোনো কারণ হলে বোঝা যায়, লিভারে ফ্যাটি লিভার ডিজিজের কারণ হলে বোঝা যায়, হিমোক্রোমাটোসিস হলে সেটাও বোঝা যায়, উইলসন্স হলে বোঝা যায়, প্রাইমারি বিলিয়ারি সিরোসিস হলে বোঝা যায়, বা গ্রানুলোমা, মনে করো সার্কয়েড গ্রানুলোমা, টিউবারকুলার গ্রানুলোমা, বা কোনো ম্যালিগনেন্ট ডিপোজিট, এগুলো লিভার বায়োপসি করলে কিন্তু বোঝা যায়। কাজেই হাইলি সাসপেক্টেড হেপাটোসেলুলার কজ, লিভারের মধ্যেই কজ, হেপাটিক কজ, কিন্তু কোনো কিছু দিয়ে প্রমাণ করতে পারছি না, সেই ক্ষেত্রে আমরা লিভার বায়োপসি করেও কিন্তু জন্ডিসটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে পারি। তাহলে এই হলো আমাদের মোটামুটি জন্ডিস। তাহলে একটু যদি আমরা দেখো পেশেন্টের হিস্ট্রি এক্সামিনেশন করলাম, আমরা লিভার ফাংশন টেস্ট, বিলিরুবিন করলাম, অ্যালকালাইন ফসফেট করলাম, এএলটি করলাম, আলট্রাসাউন্ড করলাম, করে আমরা দেখলাম যে পেশেন্টের শুধুমাত্র আইসোলেটেড বিলিরুবিন বেশি, এএলটিও বেশি না, অ্যালকালাইন ফসফেটও বেশি না, আলট্রাসাউন্ডও নর্মাল, তাহলে আমরা ধরে নেব যে এটা প্রিহেপাটিক জন্ডিস। তো প্রিহেপাটিক জন্ডিস যদি প্রিডোমিনেন্টলি আনকনজুগেটেড বিলিরুবিন হয়, প্রিডোমিনেন্টলি আনকনজুগেটেড, তো প্রিডোমিনেন্টলি আনকনজুগেটেড হলে আমরা হিমোলাইসিসটাকে এক্সক্লুড করে নিব যে হিমোলাইসিস আছে কি না। যদি হিমোলাইসিস থাকে, সেটা ব্লাড ফিল্ম দিয়ে, রেটিকুলোসাইট কাউন্ট দিয়ে যদি হিমোলাইসিস আসে, তখন হিমোলাইসিসের পরীক্ষা করব। আর যদি দেখি যে না হিমোলাইসিস নাই কিন্তু আনকনজুগেটেড বিলিরুবিন, তখন আমরা চিন্তা করব কি আইদার এটা গিলবার্ট সিনড্রোম অথবা ক্রিগলার-নাজর সিনড্রোম টাইপ 1-2। টাইপ 1 অবশ্যই অ্যাডাল্টে পাওয়া যায় না, কারণ এটা বাচ্চা অবস্থাতেই মরে যায়। আর এখানে প্রিহেপাটিক কিন্তু দেখলাম যে কনজুগেটেড বিলিরুবিন বেশি, তাহলে আমরা কি চিন্তা করবো, আইদার এটা রুটোর সিনড্রোম খুবই রেয়ার, অথবা ডুবিন জনসন সিনড্রোম, এটাও বেশি রেয়ার। কিন্তু এই পরীক্ষা নিরীক্ষা তোমার বায়োকেমিক্যাল এবং আলট্রাসোনোগ্রাম করে দেখা গেল যে না এর আসলে কনজুগেটেডও বেশি, আনকনজুগেটেডও বেশি, কিন্তু অবস্ট্রাকশান নাই, তখন আমরা চিন্তা করবো হেপাটোসেলুলার। হেপাটোসেলুলার হলে আমরা বলছি হেপাটোসেলুলার প্যানেলের সব পরীক্ষাগুলো করব, যদি প্রমাণ করতে না পারি লিভার বায়োপসি করব। আর যদি এই পরীক্ষাগুলো থেকে মনে হয় যে না তার কনজুগেটেডটা বেশি এবং আলট্রাসোনোগ্রাফিতে মনে হচ্ছে তার যে biliary অবস্ট্রাকশন, তখন আমরা অবস্ট্রাকটিভ জন্য চিন্তা করব যে আমরা ইআরসিপি করব বা পিটিসি করব। কিন্তু যদি এখানে অবস্ট্রাকশনের ডাইলেটেশন না পাই, হাইলি সাসপেক্টেড হয়, তারপরেও ক্লিনিক্যালি এবং বায়োকেমিক্যাল ফাইন্ডিং দিয়ে তখন আমরা এমআরসি বা ইউএস করব। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাপ্রোচ টু জন্ডিস। ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট খুবই সহজ, সিমটোমেটিক অ্যান্ড সাপোর্টিভ ম্যানেজমেন্ট দিবা, আর ডেফিনিটিভ ম্যানেজমেন্ট। অনেকগুলো কারণ নিয়ে আমরা ডিল করলাম, এখানে প্রিহেপাটিক কারণ হতে পারে, হেপাটিক কারণ হতে পারে, পোস্ট হেপাটিক, যার যেই কারণে জন্ডিস তার সেই কারণে চিকিৎসা, জন্ডিসের আলাদা আসলে কোনো চিকিৎসা নেই। তাহলে আমাদের আজকে মোটামুটি জন্ডিস নিয়ে আলোচনা এতটুকুই শেষ, আশা করি বুঝতে পারছো সবাই। থ্যাংক ইউ এভরিবডি।